প্রিয় সুধী, আরএমজি পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি মাহবুব। দিস প্রোগ্রাম ইজ পাওয়ার্ড বাই মডার্ন স্ট্রাকচার্স লিমিটেড অ্যান্ড প্রেজেন্টেড বাই বেস্ট সোর্সিং। বাংলাদেশের রেডিমেড গার্মেন্ট শিল্পের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন প্রাক্তন সচিব এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের সিইও ডক্টর মুজিবুর রহমান এবং ফর্মার কান্ট্রি ম্যানেজার অফ সিয়ার্স এবং সমাধান মার্চেন্ডাইজ সার্ভিসের সিইও মিস্টার আব্দুল আল মাহের। মিস্টার মাহের, ডক্টর মুজিব আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আমরা ডক্টর মুজিবের কাছ থেকে জানতে চাচ্ছি যে রিসেন্টলি বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে টিকফা চুক্তি আলোচনা বেশ সবার মাঝে আলোড়ন সৃষ্টি করছে। বিভিন্ন ধরনের ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের কথা শোনা যাচ্ছে। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য, ওভারঅল ইকোনমির জন্য টিকফাকে আপনি কীভাবে দেখছেন? টিকফা তো অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট কোনো গিভিং অ্যান্ড টেকিং কোনো অ্যাগ্রিমেন্ট না। অনেকে এটাকে মিসআন্ডারস্ট্যান্ড করছেন যে টিকফা দিয়ে আমরা কি পেলাম অথবা টিকফা দিয়ে আমরা কি দিলাম। এটা একটা ফ্রেমওয়ার্ক। ইটস এ ফ্রেমওয়ার্ক, ইটস এ ফোরাম, লাইক দি ওয়ে উই আর সিটিং ওভার হিয়ার। আপনার টিকফা আপনাকে একটা অপরচুনিটি ক্রিয়েট করবে টু সিট ডাউন উইথ দি ইউএস গভর্নমেন্ট অর ইউএস বিজনেস পিপল to sort out your bilateral trade and investment problem and other related issues with trade and investments. So এটা আপনার একটা ফোরাম ক্রিয়েট করবে। আজকে দেখুন বাংলাদেশের জন্য ইউএস একটা ইম্পর্টেন্ট মার্কেট। আপনি যদি লক্ষ্য করেন সিঙ্গেল কান্ট্রি হিসেবে ইউএস ইজ দি লার্জেস্ট বায়ার অফ বাংলাদেশি প্রোডাক্ট। সো উই হ্যাভ লট অফ প্রবলেম, হ্যাঁ, এবং উই হ্যাভ লট অফ অ্যাডভান্টেজ টু। ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেখানে বিনা শুল্কে আমেরিকার মার্কেটে ঢুকে এবং তাদের সঙ্গে অন্য অন্য এফটিএ যাদের আছে বা আরও রিজিওনাল ট্রিটি যে সমস্ত কান্ট্রি আছে তারা বিনা শুল্কে পণ্য নিয়ে আমেরিকান মার্কেটে ঢুকছে। কিন্তু বাংলাদেশ অন অ্যাভারেজ আপনার 14 থেকে 16% পর্যন্ত ট্যাক্স দেয়। তো আমেরিকাতে আমরা কোনো ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস আমরা পাইনি, যেমন আমরা ইউরোপে পেয়েছি, কিন্তু সেটা আমরা ওখানে পাইনি। তারপরে আমাদের যেমন ধরেন জিএসপির যে পণ্যগুলো ছিল সেগুলো এখন আপনি জানেন যে জিএসপিটাও সাসপেন্ডেড হয়ে গেছে। তো সেটাও আপনার 2014-তে সেটা রিওপেন করা যায় কিনা এটার একটা নেগোসিয়েশন হবে। আপনি বছরে একবার কেন 2বার বা 3বার যতবার মনে করেন আপনি নোটিফাই করে গার্মেন্টসের যে সমস্ত বিষয় নিয়ে গার্মেন্টসের বিষয়গুলো সেখানে আমাদের ডেফিনেটলি গার্মেন্টস, বিকজ দ্যাটস আওয়ার মেজর এক্সপোর্ট, গার্মেন্ট, শিম্প and other things, সেগুলো এখানে আসবে। সুতরাং টিকফা উইল লে এ ফাউন্ডেশন অফ মিউচুয়াল ট্রাস্ট। মিস্টার মাহের, আমরা জানি আপনি সিয়ার্সের কান্ট্রি ম্যানেজার ছিলেন। সিয়ার্স বাংলাদেশ থেকে অনেক কিছুই প্রক্রিয়া করছে। আমেরিকান বায়ারদের বাংলাদেশের মার্কেট সম্বন্ধে তাদের দৃষ্টিভঙ্গি কি, তাদের ধারণা কি? একটা দৃষ্টিভঙ্গি বা একটা ধারণা নিয়ে আমরা বাজারে এসেছিলাম বা আমেরিকান বায়াররা বাজারে এসেছিল যে বাংলাদেশে প্রোডাক্ট ম্যাচিউরড হচ্ছে, আমরা কম দামে কিনতে পারছি, ওখানে কোনো রিস্ক ফ্যাক্টর নেই, ওখানে কোনো শ্রমিক অসন্তোষ নেই, একটা শান্তিপ্রিয় দেশ এবং চমৎকার সৌহার্দ্যপূর্ণ আবহাওয়া এখানে কাজ হচ্ছে মালিক শ্রমিকের মধ্যে। রিসেন্টলি ইমেজ সংকটটা অনেক বড়। আমরা অনেক দিন হয়তো ওইদিকে তাকাতে পারিনি। বিরাট একটা গ্রোথের মধ্য দিয়ে গেছি এবং সেই গ্রোথের কারণে, ব্যস্ততার কারণে এবং এই গ্রোথটা যে আমরা ধরে রেখেছি সেটার কারণে ইনফ্রাস্ট্রাকচারাল যে বিষয়গুলো চলে এসছে এবং শ্রমিক মালিকের সম্পর্কের বিষয়গুলো যে চলে এসছে এবং গ্রোথটাকে কাভার করতে গিয়ে যে হাই রাইজ বিল্ডিংগুলো আমাদেরকে করতে হয়েছে, এর যে সেফটির দিকগুলো যে আমাদেরকে দেখার দরকার ছিল, এগুলো আমাকে ঘুরে দেখানোর সময় এখন। এবং বায়ারদের দৃষ্টিভঙ্গি আগের মতোই আছে, ওরা কিনতে চায়, তারা অনেক পজিটিভ, কিন্তু তাদের বাজারের যারা সত্যিকারের আলটিমেট কনজিউমার্স তারা এখন প্রশ্ন তুলছে মেড ইন কোথায়। তারা আগে দেখতো না কেয়ার লেভেলকে ঘুরে, এখন তারা বাংলাদেশ বললে তাদের মাথায় অনেক প্রশ্ন আসছে। তো এটা রিটেলারদের চেয়ে এন্ড ক্রেতাদেরও, এন্ড কনজিউমারদেরও এখন দৃষ্টিভঙ্গির বিষয়। সো আমাদের এখন ঘুরে দাঁড়ানোর সময় ইমেজটা বিল্ড করার এবং সেটার জন্য যা যা আমরা ব্যস্ততার কারণে করতে পারিনি সেটা এখন করবার সময় চলে এসেছে এবং আমার মনে হয় আমরা সেটা শুরু করে দিয়েছি। এর ভিতরে আমাদের রাজনৈতিক টার্ময়েল এবং একটা ট্রানজিশন পিরিয়ড, একটা ধাপ থেকে একটা ধাপেও আমরা যাচ্ছি, আমরা এমডিজি গোলে পৌঁছে যাচ্ছি, আমরা 2021-এ এলডিসি থেকে বেরিয়ে যাচ্ছি। সেগুলো তো আমি তো মনে করি একটা পজিটিভ ধাপ। ওই ধাপগুলো ডক্টর মুজিব, আমরা এই প্রেক্ষাপটেই আপনার কাছে আমাদের প্রশ্ন যে সার্টেন ইস্যুজ আমাদেরকে পিছিয়ে রাখছে, ইমেজ ক্রাইসিস যেটা বলা হচ্ছে, ফরেন ট্রেড এক্সপেনশনের জন্য
আপনি কি মনে করেন যে আমরা ঠিক পথে এগিয়ে যাচ্ছি? এগিয়ে যাওয়া মানে আপনার প্রোডাক্ট কি পরিমাণ বাইরে অ্যাকসেপ্টেবল হলো, কান্ট্রি ব্র্যান্ডিংটা কীরকম, এটা ডেফিনেটলি আপনার আলটিমেট যারা বায়ার তারা কিন্তু এটার উপরে অনেকটা নির্ভরশীল থাকে। মানে আবার বাজারে কিন্তু 2-3 ধরনের ক্রেতা আছে। এক ধরনের ক্রেতা আছে দে ডোন্ট কেয়ার কোথাকার তৈরি বা কোন জিনিস আমার পছন্দ হয়েছে, এটা কোথাকার তৈরি, দে জাস্ট ডোন্ট কেয়ার। আমার এটা পছন্দ হয়েছে, এটা সস্তার দাম, আমি এটা নিয়ে নেব। নিচ্ছি। এখন যেটা উনি কারেক্টলি বলেছেন সেটা হলো আমাদের এই তাজরিন এবং রানা প্লাজা থেকে আমাদের একটা বিরাট একটা ইমেজ সংকট হয়ে গেছে এবং এখন উই মাস্ট গেট আউট অফ দ্যাট। নট অনলি ওদের জন্য না, আমাদের যে ফাউন্ডেশনটা, আমাদের নেক্সট লেভেলে যাওয়ার জন্য, আমাদের নেক্সট লেভেলে যাওয়ার জন্য যে ফাউন্ডেশনটা, সেই ফাউন্ডেশনটাকেও যদি স্ট্রং ভিত্তির উপর আমরা নিয়ে যেতে চাই, নো ম্যাটার বাইরের কে কি বললো সেটা ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আমার নিজের স্বার্থে এগিয়ে যেতে আমাকে এগিয়ে যেতে এক্ষেত্রে মিস্টার মাহের, আমাদের প্রতিযোগিতামূলক এই যে বিশ্বে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী যারা, তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা যদি ভারতের কথা বলি বা ভিয়েতনামের কথা বলি, তাদের এক্সপোর্ট, গার্মেন্টস এক্সপোর্ট খুব দ্রুত বাড়ছে, বাংলাদেশের তুলনায় কোনো অংশে কম না, আরও বেশি বাড়ছে। আমাদের অবস্থানটা কোথায় এবং আমরা কীভাবে এদের সঙ্গে কম্পিট করব? আপনি যদি ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, ভারত, মিয়ানমার, যাদের কথা বলছি, যাদেরকে আমরা কম্পিটিটর বলছি, তারা কিন্তু বাংলাদেশের সাকসেস স্টোরিকে দেখেই আবার ঘুরে দাঁড়িয়েছে যে গার্মেন্টস আমরা যাই। তারা এটাকে খুব শ্রমঘন একটা ছোট্ট কয়েক সেন্সের বিজনেস মনে করে আন্ডারমাইন করেছিলেন এক সময়। হ্যাঁ, এবং এটা সত্যি যে দারিদ্র্যের সাথে গার্মেন্টসের একটা সম্পর্ক আছে, যে যখনই যে ইকোনমি একটু লোয়ার লেভেলে থাকে তারা গার্মেন্টস করে, যখনই তাদের উত্তরণ হয়ে যায়, আপনি যদি শুরু করেন, একসময় আমেরিকা বানাতো, তারপর রোমানিয়াতে গেল, তারপর টার্কিতে গেল, তারপর শ্রীলঙ্কায় গেল, তারপর বাংলাদেশে আসলো। আমরা যেই লেভেলটা পেরিয়ে এসেছি, আমরা তো সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার হয়ে গেছি, উইদাউট এনি ইনফ্রাস্ট্রাকচার, উইদাউট এনি সিস্টেমস, উইদাউট এনি প্ল্যাটফর্ম। সুপারফিশিয়াল গ্রোথ বলা যেতে পারে, বা বাংলাদেশের এন্টারপ্রিনিয়রদের যে উদ্যম, বাংলাদেশের শ্রমিকদের যে সাহস, বাংলাদেশের মানুষদের যে শিখে নেবার, অ্যাডপ্ট করার এবং পজিটিভিটি, গার্মেন্টসের ফ্লেক্সিবিলিটি, এগুলো আমরা সব করেছি। কিন্তু আমরা কোথায় লিমিটে টানবো, সিলভার লাইনটা কোথায় হবে, সেটাও আমাদের একটু জানতে হবে। তার পাশাপাশি কম্পিটিটরদের কথা ভাবার আগে আমাদের নিজেদেরকে আমাদের ভুলগুলোর দিকে ফিরে তাকাতে হবে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশে গার্মেন্টস সেক্টরটার এত র্যাপিড গ্রোথ হয়েছে, আমাদের এটা প্রথম শুরু হয়েছে, দেখেন প্রথম শুরু হয়েছে আমরা যে বাড়ি নিজের বসবাস করার জন্য যেসব বাড়িঘর করছিলাম, সেই সব বাড়িঘরে আমরা গার্মেন্ট শুরু করেছি, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং না। আচ্ছা, তারপরে আমরা কি করেছি যে এটা তো সংকলন হচ্ছে না, কমার্শিয়াল অফিস আদালতের জন্য যে বিল্ডিং বানাইছি, সেখানে আমরা মার্কেটের উপরে, সেখানে আমরা কমার্শিয়াল বিল্ডিংয়ে চলে গেছি। একটা স্টেজে গিয়ে আমরা আপনার স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং আমরা বানানো শুরু করেছি, বাট এখান থেকে ওই ট্রানজিশনে আপনি ফুলি ইন্ডাস্ট্রিয়ালাইজড বিল্ডিং এবং সেফটি সিকিউরিটি সহ যেটা করা দরকার, সেটা ইট উইল টেক লিটল বিট অফ টাইম। এটা একদিনে আপনি পারবেন না, সেটা আমেরিকা বললেও পারবেন না, ইউরোপ বললেও পারবেন না, আপনি নিজেও শত চেষ্টা করলেও পারবেন না। আপনাকে এটার অন্তত অ্যাটলিস্ট আমি মনে করি আপনার আজ থেকে যদি শুরু করেন তাহলে 3 থেকে 4 বছর বা 5 বছর পর্যন্ত আপনি লেগে যাবে কমপ্লিট শিফটিংয়ের জন্য, কমপ্লিট শিফটিং টু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। উনি যেটা বলেন সেটা সম্পূর্ণ সত্য। আমি সেটা দিয়ে বলা শুরু করেছি যে এটা ন্যাচারালি এটা গ্রোথ হয়েছে এবং এটাকে ফিরে দাঁড়ানো, কিন্তু আমরা ওভার এক্সপোজড হয়ে গেছি অলরেডি। যেহেতু আমি এফেক্টেড, আমাকে একটু ড্রাস্টিক স্টেপে গিয়ে হয়তো পরিকল্পনা করতে হবে, আমাদেরকে ফিরে পেতে হবে আমাদের। আমরা এই বিষয় নিয়ে আমরা আরেকটু আলোচনা করব বিরতির পর। দর্শক, আমরা এখন ছোট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আপনাদের সবাইকে স্বাগত আরএমজি পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ডক্টর মুজিবুর রহমান এবং মিস্টার আব্দুল আল মাহেরের সাথে। ডক্টর মুজিবুর রহমান, আমরা গার্মেন্টস ট্রেড নিয়ে যখন কথা বলে, যে আমরা জানি যে মোস্টলি আমাদের এক্সপোর্ট হচ্ছে ইউরোপ এবং ইউএস মার্কেটে। নতুন মার্কেট যেভাবে হওয়া কথা ছিল 30 বছরের একটা ইন্ডাস্ট্রি, সেভাবে আমাদের হয়নি। এখন আমরা ডিপেন্ডেন্ট অন 2 বিগ মার্কেট।
আপনি পুরো ব্যাপারটাকে একজন অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞ হিসেবে আপনি কীভাবে দেখছেন? অ্যাকচুয়ালি আমরা যে ইউরোপ এবং আমেরিকার মার্কেটে আমাদের যে এক্সপোর্ট আছে, টু বি অনেস্ট উইথ ইউ, আমরা এখনও পর্যন্ত অ্যাকচুয়ালি ইউরোপের টোটাল ডিমান্ডের 1%ও সাপ্লাই করি না। সুতরাং ওই মার্কেট যে আমাদের জন্য এক্সস্টেড তাও ঠিক না। অ্যান্ড সিমিলারলি ইউনাইটেড স্টেটসেও আমরা সেই 1% 2% ক্রস করিনি এখনও। টোটাল 4.5। তো সুতরাং আমরা যে মার্কেটে আছি সেই মার্কেটও আমরা এক্সস্ট করিনি। তো কাজে ওইখানে আমাদের বিজনেস আরও বাড়তে কোনো সমস্যা নেই। বাট স্টিল সব ডিমগুলোকে একটা বাস্কেটে না রেখে রিস্ক ফ্যাক্টর একটু ডাইভার্সিফাই করা যায়। যেমন ইউরোপে একটা ইকোনমিক ডাউনটার্ন এসছে, ডাউনটার্ন আসার সঙ্গে সঙ্গে আমাদের গার্মেন্টসের অর্ডার ইউরোপ থেকে একটু কম হয়ে গেছে। আমি আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস আমার দৃষ্টিতে সবসময় আসে, সেটা হলো 2021-এ আমরা মিডল ইনকাম কান্ট্রি হতে চাই, রাইট? আমাদের টার্গেট আমরা এলডিসি থেকে বেরিয়ে যেতে চাই। 20-তে ওয়ার্ল্ডের মোস্ট ইকোনমিক গ্রোথটা কোথায় হবে বলেন তো? এই সাবরিজিয়নে। কোথায়? চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা অ্যান্ড দি আসিয়ান, এশিয়া প্যাসিফিক। এইটা হবে ওয়ার্ল্ডের ইকোনমিক গ্রোথ সেন্টার, ইকোনমিক হাব বলা যায়। আপনি ইকোনমিক হাব। আপনি কি জানেন যে ইভেন কোরিয়া has abandoned these garments. তারা এখন ইম্পোর্ট করে। They import from China. They have started importing from Bangladesh. I'm telling you, India will be your market also. আর একটা সাইড হলো আপনি যদি আফ্রিকার দিকে তাকান, বাট আফ্রিকার দিকে সবচেয়ে বাংলাদেশের যেটা প্রবলেম সেটা হলো আপনার আফ্রিকান কান্ট্রিতে আমাদের কোনো লাইনার শিপ নেই। লাইনার জাহাজ না থাকলে কিভাবে? এটা রেগুলার তো জাহাজ থাকতে হবে রেগুলার। এখনও যেটা আমাদের প্রবলেম, যেটা করতে হবে আমাদের, সেটা হলো আমাদের কম্পিটিটিভনেসটাকে বাড়াতে হবে। আমাদের যে ট্রেড ফ্যাসিলিটেশনের যে প্রবলেমগুলো আছে, আমরা এখনও আমাদের গার্মেন্টসগুলোও যাচ্ছে হয় কলম্বো হয়ে নয় সিঙ্গাপুর হয়ে। এখানে আমাদের যে কস্ট, এই কস্টটাকে যদি আমরা রিডিউস করে ফেলতে পারি তাহলে আমরা ওয়ার্ল্ড মার্কেটে উইল বি হাইলি কম্পিটিটিভ। আপনার কাছে আমাদের প্রশ্ন যে এই যে আমাদের যে ডক্টর মজিব বলছিলেন যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনাকে যদি আমরা এক্সপ্লোর করতে চাই, এক্সিকিউট করতে চাই, তাহলে নেক্সট লেভেলটা কি, আমাদের কী করণীয়? প্রথমত আমরা আবারও আমাদের ফিরে যেতে হবে আমাদের গ্রাউন্ডটা ঠিক হলো কিনা। আমাদের এখনও তরুণ প্রজন্মের সংখ্যা অনেক, নতুন এন্টারপ্রেনিয়রদের সংখ্যা অনেক। আমরা যদি দেখি যে গুড এক্সাম্পল সেট হয়েছে, আমরা আমাদের ইমেজ কারেক্ট করছি, তরুণ প্রজন্ম এগিয়ে আসবে আরও নতুন আইডিয়া নিয়ে, আমাদের ব্রেন ড্রেনের পরিবর্তে ব্রেন ইনসাইডে চলে আসবে এবং তারাও নেক্সট লেভেলে আপনাদের নতুন আইডিয়া, টেকনোলজি অ্যাড করবে। এবং আমাদের যে বিদ্যমান সমস্যাগুলো সেগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতেই হবে। এবং আমাদের যারা কম্পিটিটর তারা যদি $120 বা $200 বা টার্কিতে যদি $950 দিয়েও ইউরোপের বাজারে ডিউটি ফ্রি হোক করতে পারে, আমি কেন $110 $120 দিয়ে দেখতে পারবো না? তো অর্থনীতিবিদরা, সমাজবিদরা এবং আমাদের ব্যবসায়ী মহল এবং ক্রেতারাও সবাই মিলে সত্যিকারের সমস্যার দিকে তাকাতে হবে। সো দোজ আর ফান্ডামেন্টাল। ডক্টর মুজিব, আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে কমপ্লায়েন্স একটা বিগ ইস্যু, আনডাউটেডলি মাহের আপনিও কন্ট্রিবিউট করতে পারেন এই বিষয়ে, ভেরি বিগ ইস্যু। বায়ার্স রিকোয়ারমেন্ট, তাদের ডিমান্ড দিনকে দিন বাড়ছে। একজন অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের কম্পিটিটিভনেস কমে যাওয়ার সম্ভাবনা আছে এইসব, যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারে খরচ করতে হবে, আপনি যে সাজেস্ট করছিলেন, যেটা আসলে ইনএভিটেবল, আমরা কি এই খরচগুলো দেওয়ার পর কি আমাদের অর্থনৈতিক সামর্থ্য বা আমাদের মার্কেটে কি সেই এফেক্ট করবে না? আমাদের এই ধরনের আর্গুমেন্ট বা এই ধরনের কথা শোনা যাচ্ছে, বাট এই ধরনের আর্গুমেন্ট এবং এই ধরনের কথাগুলো হচ্ছে, আমি এটাকে বলবো এটা সঠিক না, এটা একটা ফুলিশ আর্গুমেন্ট। কারণ হলো কি, আপনাকে যদি আমি প্রশ্ন করি, আরমানির একটা স্যুট যদি আপনি $1000 কেনেন, হুগো বস যদি $500 কেনেন, আর তারপরে আপনি যদি ওই মার্কস স্পেন্সার যা আপনি কেনেন $250, কেন? যদি আমি আপনাকে প্রশ্ন করি, বিকজ যে বায়ারটা আরমানি কেনে বা ভার্সাচি কেনে, ইজ প্রেটি শিওর যে এখানকার উল ইজ দ্য ফাইনেস্ট উল, এটা সকল রকম পরীক্ষা পাশ করে এসছে, এর ভিতরে কোনো ব্যাকটেরিয়া নেই, এর ভিতরে কোনো আমার শরীরে বা আমার ক্ষতিকারক কোনো কিছু নেই। সুতরাং হাউ মাচ হি ইজ পেইং? 100% মোর ফর দ্যাট। এর জন্য কি ভার্সাচির বা এর জন্য আরমানির মার্কেট কি কমেছে না বেড়েছে? কম্পিটিটিভনেস কার বাড়লো আর কার কমলো? কম্পিটিটিভনেস যে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ, যে সবচেয়ে বেশি কোয়ালিটিকে অ্যাসিওর করতেছে, যে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড করতেছে। বাল্ক সেল হয় না, কিন্তু টোটাল বিজনেস ভালো হচ্ছে। হ্যাঁ, টোটাল কেন বাল্ক হচ্ছে। আপনার এখনো পর্যন্ত মার্সিডিজ দিস সেকেন্ড হাইয়েস্ট সেলার অফ বিএমডব্লিউ আর মার্সিডিজ অটো। এই যে কান্ট্রি ব্র্যান্ডিংটা আসে এখানে,
বাংলাদেশ যদি তার ব্র্যান্ডিং ইমেজটাকে নিয়ে আসতে পারে যে বাংলাদেশ ইজ এ কান্ট্রি ফর কোয়ালিটি প্রোডাক্ট, দেন বাংলাদেশি প্রোডাক্টের আপনি যদি বেশি দামে বিক্রি করতে চান, দ্যাট উইল বি সোল্ড অ্যাট আ হায়ার প্রাইস, অ্যাট এ প্রিমিয়াম প্রাইস। মিস্টার মাহের, আপনি কি মনে করছেন এই বিষয়ে? উনি যেটা একটু আগে বললেন যে একটা দামি স্যুট কিনতে একটা কাস্টমার মেড ইন বাংলাদেশ এখন কিন্তু ভাববে, যিনি আরমানি কিনেন বা হুগো বস কিনেন উনি ভাববেন যে আমি কি মেড ইন বাংলাদেশ পরবো। তার হয়তো পর্যাপ্ত নলেজ নেই বাংলাদেশ সম্বন্ধে, বাট নেগেটিভ নলেজটা আছে যে ইটস এ কমপ্লায়েন্ট কান্ট্রি না। আমি তো সেদিন টিভিতে দেখলাম শ্রমিকরা এরকম করছে, বা একটা শ্রমিকদের পিকচারই যখন সে রাস্তায় দেখে সে তাকে ইল ক্ল্যাড খালি পায়ে এবং সেভাবেই। আর আপনি আমার পাশাপাশি একটা হংকংয়ের বা একটা রোমানিয়া একটা টার্কিশ শ্রমিককে ভাবেন, সে আর সাধারণ 8-10 জন নাগরিকের মতোই মানুষ। অফিস শেষ করে সে পাবে যাচ্ছে, ডিস্কোতে যাচ্ছে, বাসায় ফিরছে, বায়ারদের সাথেও কথা হচ্ছে। আপনি পজিটিভ ইমেজ আছে। আমরা যদি কমপ্লায়েন্সে ইনভেস্ট করি, শুরুতে মনে হতে পারে কস্ট, বাট সেটা ভ্যালু, আপনি ভ্যালু অ্যাড করছেন। এবং যেটা আমরা বললাম, বাইরেরা যখন দেখে যাবে যে ইটস এ কমপ্লায়েন্ট ফ্যাক্টরি, এবং এই ভুলগুলো আমাদের শুধরাতে হবেই। সো আমি সেটার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি, এবং আমি মনে করি এটা তো বাংলাদেশের হাই টাইম, এবং এই মুহূর্তে বাংলাদেশের আরএমজিতে এটা বিগ টক। আপনাদের দুজনের কাছ থেকেই আমরা পর্যায়ক্রমে একই জিনিস সম্বন্ধে শুনতে চাই, কারণ দুই দিকে স্পেশালিস্ট। আপনি আমাদের ফরেন ট্রেড অ্যান্ড ইকোনমিস্ট হিসাবে আপনার কাছে মনে হয় যে ব্র্যান্ডিংয়ের জন্য কী করণীয়, সরকারি এবং বেসরকারি উদ্যোগে কী করণীয়? এবং মিস্টার মাহের, আপনার কাছ থেকে আমরা জানতে পারি যে প্রোডাকশনের ক্ষেত্রে মালিকরা, গার্মেন্টস মালিকরা কী করতে পারে। ডক্টর মুজিবুর রহমান, আমি আপনাকে কান্ট্রি ব্র্যান্ডিংয়ের জন্য 3টা জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটি হচ্ছে নাম্বার 1, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, মানে অর্থাৎ যে জায়গাটায় ইনক্লুডিং দি ফ্যাক্টরি বিল্ডিং, এই যে জায়গাতে আমরা এই জিনিসগুলোকে তৈরি করতেছি, এইটাকে একটা স্ট্যান্ডার্ডে, ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে হবে। সেকেন্ডলি, এইটার সাথে যারা জড়িত আছে, প্রডিউসার অ্যান্ড অলসো দি প্রমোটারকে এই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরও যেমন থাকবে, বাট গভর্নমেন্টকে একটা পায়োনিয়ার রোল নিতে হবে। আমার এমবাসিগুলোর ভূমিকা কী হবে, আমার ইপিবির ভূমিকা কী হবে, তারা আমাদেরকে একটা অ্যাম্বাসেডার হিসেবে, আমাদের দূত হিসেবে, আমাদের কান্ট্রি ইমেজকে, আমার বিজনেসম্যানকে, আমার দেশের প্রোডাক্টকে তাদেরকে প্রজেক্ট করতে হবে। আর একটা হলো ইজনেস অফ বিজনেস। আপনার একটা ফরেন বায়ার এখানে আসলো, তার একটা মাল শিফট করতে বাংলাদেশের জন্য লিড টাইম একটা লম্বা দিতে হয়। আর যদি এই বিজনেসটা ইজি হয়ে যেত, তাহলে বাংলাদেশের জন্য এটা হয়ে যেত আরও অল্প লিড টাইম লাগতো, আপনার বায়ারের কনফিডেন্সটা বাড়তো। আপনাকে কিন্তু থাকতে হবে, সব শেলফে আপনাকে থাকতে হবে, ওই থাকার ব্যবস্থাটা আপনাকে করতে হবে। আমরা যারা বিজনেস করছি, আমরা যারা বাইরে বায়ারদের সাথে কথা বলছি, আমাদেরকে আরও অনেক বেশি কনসিয়াস হতে হবে। এবং বায়ার বললো দেখে আমরা কমপ্লায়েন্স করব, সেটার ভয়ে আমরা অফিসে গিয়ে দেখব সব ঠিক আছে কিনা, সেই জায়গা থেকে পরিবর্তনটা আনতে হবে। আমাদের ওয়ার্কফোর্সকে শিক্ষিত করতে হবে। অফকোর্স গভর্নমেন্ট লেভেলেও আমাদেরকে অ্যাম্বাসেডার সেন্ড করতে হবে এবং মেসেজটা পাঠাতে হবে। আমাদেরকে ইমেজটাকে কারেক্ট করেই আবার নতুন করে যাত্রা শুরু করতে হবে। বাট আমি মোটেই হতাশাবাদী না, কারণ আমরা সোকল কম্পিটিশনের কথা যাদের কথা বলছি, তারা বাংলাদেশকে মডেল দেখেই এগোচ্ছে, এবং কম্পিটিটররা কম্পিট করবে, দিস ইজ এ গেম, এবং আমাকেও আমার গেম প্ল্যান ঠিক করতে হবে। সো আমি অলরেডি আমার দুর্বলতা জানি, আমার মনে হয় সেটাই আমার এই মুহূর্তে সবচেয়ে বড় স্ট্রেংথ। আই থিঙ্ক আমরা রাইট ট্র্যাকে আছি, আমরা করছি, হয়তো আমাদের একটা ট্রানজিশন যাবে এবং সেটাই হয়। সো ভবিষ্যতে আমাদের গার্মেন্টস শিল্পের এগিয়ে যাবে। কারণ আপনি ম্যাকেনজি রিপোর্ট দেখেন বা আপনি ন্যাচারালি একটা রিপোর্ট দেখেন, আমাদের উত্তরবঙ্গের, দক্ষিণবঙ্গের কত পার্সেন্ট জায়গায় এখনও গার্মেন্টসে, কতগুলো সবল হাত, তরুণ হাত প্রতিদিন বসে থাকে কাজের অপেক্ষায়। আমরা তাদেরকে একটুখানি শিক্ষা দিয়ে, তাদেরকে একটুখানি স্ট্রাকচার দিয়ে, ইট ইজ এ লো ট্যাক। এবং আমি তো মনে করি না আমাদের শ্রমিকদের মতো সেরা শ্রমিক পৃথিবীর কোথাও আছে, যে সকাল 7টা থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে কমপ্লেন করে না। আমরা এত কিছু করি, হয়তো ইদানিং আমরা কথা বলছি, বাট তারপরেও কোথায় আমাদের শ্রমিকদের দেয়ালে পিঠ থেকে গেলে করছে। একটা জায়গায় বলতে চাই, আমরা নেক্সট লেভেলে যাওয়ার আগে এটা আরেকটা ধাপ, আমরা সেখানে যেতে হবে। আমরা যাব কি না, আমাদের নেতৃত্ব আমাদের যাওয়ার মতো সব কিছু প্রেক্ষাপট তৈরি করে দেবে কিনা, কারণ শুধু ব্যবসায়ীরা এটা করতে পারবে না, রাষ্ট্রযন্ত্র অনেক বেশি ইম্পর্টেন্ট। রাষ্ট্রযন্ত্র এর পেছনে থাকতে হবে, ব্যাংকিং সিস্টেম এর পেছনে থাকতে হবে। আপনি জোর করে কত পার্সেন্ট এফিসিয়েন্সি বাড়াবেন, কত পিস শার্ট প্রোডাকশন বাড়াবেন, একটা মেশিন ক্যাপাবিলিটি, একটা ওয়ার্কিং ক্যাপাবিলিটি ফিক্স। বাট আপনি যদি একটা ব্যাংকিং সেক্টরের অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করেন পৃথিবীর উন্নত একটা দেশের সাথে, ও কত পার্সেন্ট ব্যাংক ইন্টারেস্ট দেয়। আপনি কালকে উদ্যোক্তা হলে আপনি 20% দিয়ে তো আপনি 20% মাইনাসে চলে গেলেন। সো আমার মনে হয়
এই আরো দিকগুলো কিছু যদি জিনিস আমরা দেখার কেয়ার ছিল। করি তাহলে ভবিষ্যতে আমাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য আমরা এগিয়ে যেতে টেক পারি। কেয়ার করতেই হবে। ঠিক করতে আর একটা লাস্ট কথা বলতে চাই, সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো আপনার যদি আমার দেশের যে পলিটিক্যাল কন্টিনিউটি, পলিটিক্যাল স্টেবিলিটি অ্যান্ড পলিসি কন্টিনিউটি, এই দুটো যদি না থাকে তাহলে আমাদের পিছিয়ে পড়া ছাড়া কোনো উপায় নেই। সুতরাং যে কোনো মূল্যে আমাদের এই পলিসি কন্টিনিউটি রাখতে হবে, পলিটিক্যাল স্টেবিলিটিটা রাখতে হবে। ধন্যবাদ ডক্টর মুজিবুর রহমান, ধন্যবাদ মিস্টার মাহের আমাদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এখন একটি ছোট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা অনুষ্ঠান শেষ করে থাকি একটি বাংলাদেশি গার্মেন্টস ফ্যাক্টরি পরিদর্শনের মাধ্যমে। চলুন আমরা ঘুরে আসি একটি বাংলাদেশি মালিকানাধীন গার্মেন্টস ফ্যাক্টরি। গো গ্রিন স্লোগান নিয়ে বাংলাদেশের ঈশ্বরদী ইপিজেডে অবস্থিত ভিডিএস গ্রুপের একটি প্রতিষ্ঠান ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিটেড। গো গ্রিনটা হলো অ্যাকচুয়ালি সিম্পল আনসার হলো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হওয়া। একটি ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানকে সম্পূর্ণ পরিবেশ বান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে এখানে রাখা হয়েছে সকল সুযোগ সুবিধা। হোল পৃথিবীতে অ্যাকচুয়ালি 3টা প্ল্যাটিনাম প্লান্ট আছে, এটা থেকে 3rd প্ল্যাটিনাম প্লান্টটা হলো বাংলাদেশ। সেখানে এই 3টার মধ্যে অ্যাপারেল ইন্ডাস্ট্রি 3টা প্ল্যাটিনাম প্লান্টের মধ্যে আমরা সবচেয়ে হায়েস্ট পয়েন্ট পাইয়া প্রথম স্থানে অ্যাকচুয়ালি নিয়ে আসে। এখানে আছে সবুজ খোলা মাঠ, আছে দেশজ নানা জাতের গাছগাছালি, যা একটি সবুজ ও শান্ত পরিবেশ তৈরি করেছে। প্রতিষ্ঠানের ভেতরে ব্যাটারি চালিত গাড়ি ও বাইসাইকেল ব্যবহার করা হয়। ভিডিএসএল গ্রুপে অ্যাকচুয়ালি 3টা মেন উদ্দেশ্য ছিল এই প্লান্টটা বানানো। এক নম্বর হলো টোটাল গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা বাংলাদেশ ওয়ার্ল্ড প্ল্যাটিনাম লেভেলে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা নিয়ে যাওয়া। সেকেন্ড উদ্দেশ্য ছিল টোটাল আমাদের গ্রুপের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট আছে তারা যারা চাকরি করে তাদের উপরে, এবং আমাদের টোটাল প্লান্টগুলোতে যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো যেগুলো রেকটিফাই করা, এগুলো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি করা। 3 নম্বর টার্গেট ছিল আমাদের টোটাল ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি ক্রিয়েট আ সাস্টেইনেবল ওয়ার্ল্ড ফর আওয়ার আপকামিং ফিউচার জেনারেশন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে এখানে। নিশ্চিত করা হয়েছে সৌরশক্তির ব্যবহারের সকল প্রক্রিয়া। আছে বিশ্বের আধুনিক ও পরিবেশ বান্ধব শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। কারখানা সহ পুরো প্রতিষ্ঠানটিতে আছে আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা। শুধু গ্রিন প্লান্ট করা না, আমাদের নেক্সট অবজেক্টিভটা ছিল একটা ফ্যামিলি পরিবেশ কারখানার ভিতরে নেওয়া। সকালবেলা যখন আমরা ডিউটিতে আসি ঠিক 8টা বাজার সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরপরই আমাদের শারীরিক সুস্থতার জন্য বা আমাদের ভালো লাগানোর জন্য পিটি করানো হয়। প্রতি মাসে 7 তারিখে বেতন পাই। যদি কোনো কারণবশত শুক্রবারে ডিউটি করায় আমাদের দিন হাজিরা এবং ওভারটাইম দুটাই পাচ্ছি আমরা। এখানে আছে বিশুদ্ধ খাবার পানি সহ খাবার স্থান, নামাজের স্থান, চিকিৎসা সুবিধা, শিশু পরিচর্যা কেন্দ্র এবং সবুজের মাঝে বিশ্রামের ব্যবস্থা। ধূমপান মুক্ত এই প্রতিষ্ঠানটিকে ভেতরে বাহিরে সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, ফলে কর্মীরা খালি পায়ে কাজ করতে পারে প্রতিনিয়ত। নতুন কর্মীদের জন্য আছে প্রশিক্ষণ ব্যবস্থা। এখানে আছে আধুনিক পানি পরিশোধন ব্যবস্থা, যা থেকে প্রাপ্ত পানি লন্ড্রি, স্যানিটেশন ও বাগান পরিচর্যার কাজে ব্যবহৃত হয়। আছে পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি। আমরা অনেক কিছু ওয়ার্কার সাথে ফ্যামিলি একটা থাকার জন্য অনেক কিছু পরিবেশ সেখানে চেষ্টা করি, মানে বানানো হয়েছে। অনেক রিক্রিয়েশনগুলা, স্পোর্টসগুলা, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসগুলা। ক্রিকেটের টুর্নামেন্ট ছাড়া হয়েছে, T20 ম্যাচ চলছে। এখানে আমরা এমডি স্যারের সঙ্গে আমরা খেলায় অংশগ্রহণ করেছি। আমরা যে ইনভেস্টিগেশন করছি, আমরা যেটা পাইছি, কেউ গিয়া কথা বলতেছি না আমরা একটা ফ্যাক্টরিতে কাজ করতেছি। সবাই এমন নিয়ে আসে আমরা একটা অফিসে কাজ করতেছি। এই ফ্যাক্টরিতে আমরা চাকরি করতে পেরে আমরা নিজেরা খুব ধন্য। আমি মনে করি আমাদের ফ্যাক্টরিতে যারা ওয়ার্কার আছে যতটুক এখানে কাজ করতে তারা যতটুকু খুশি আছে। এই ব্যবস্থাপনা প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটি বছরে 45% বিদ্যুৎ সাশ্রয় করে। বায়ুতে
কার্বন নির্গমন প্রতিরোধ করে 45%, 46% পানি সাশ্রয় করে। বর্জ্য পানির পুনর্ব্যবহার নিশ্চিত হয় শতভাগ এবং নানা বর্জ্যের পরিমাণ প্রায় শূন্যের কোঠায়। এখানে বছরে 1,50,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় সৌরশক্তির মাধ্যমে। এই ডিসপ্লের মাধ্যমে এবং এই মনিটরিংয়ের মাধ্যমে এনার্জি মনিটরিং করে থাকি। এটা শুধুমাত্র প্রতি ঘন্টা বেসিস হবে না, এটার মাধ্যমে আমরা প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, একটা বছরের ফুল সমীক্ষণ এর মাধ্যমে জানা সম্ভব। আমরা বিভিন্ন অর্গানাইজেশন থেকে আমরা অনেকগুলা সার্টিফিকেশন পাইছি। সেটার মধ্যে প্রথমে আমরা পাইছি হলো লিড সার্টিফিকেশন, এর সাথে আমরা ISO 9001 2008 সার্টিফিকেশন আমরা পাইছি, সেটা আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্টের উপরে। তারপরে আমরা র্যাপ সার্টিফিকেশন আমরা পেয়ে গেছি, এর সাথে GSV গ্লোবাল সিকিউরিটি ভেরিফিকেশন সার্টিফিকেশন আমরা পেয়ে গেছে। সো এইসব নিয়ে আমরা আগাচ্ছি। এখন আমরা বুঝতে পারছি এই প্রজেক্টে নর্মাল আমাদের টিপিক্যাল আন্ডারস্ট্যান্ডিং হলো আমরা বায়ার খুঁজতেছি অর্ডার নেওয়ার জন্য। আমরা মনে হয় এটা বদলাইয়া আমাদের দিন চলে আসছে, বায়ার আমাদের পিছিয়ে ফ্যাক্টরি খোঁজায়, যে ভালো ফ্যাক্টরি খোঁজায় চলে আসার দিন আমাদের চলে আসতেছে। সব কিছু মিলে প্রতিষ্ঠানটিতে কর্মীদের বাড়ছে কর্মস্পৃহা, বাড়ছে বিভিন্ন বায়ারদের চাহিদা, যা আমাদের অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। দর্শক, আপনারা যদি এই অনুষ্ঠানটি কিংবা আমাদের আগের পর্বগুলো দেখতে চান তাহলে লগ করুন www.bestsourcing.biz। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।